আপনারা দেখেছেন তাদের চেয়ারপারসনের উপদেষ্টা বলছে তাদের ধানের শীষে ভোট দেওয়া ছাড়া অন্য কোন মার্কায় ভোট দিয়ে ওই ভোটার সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবে না। তাদের আরেকজন প্রার্থী এমপি প্রার্থী বলছে আপনারা একবার শুধু এই বাংলাদেশের মানুষের পায়ে হাত দিবেন, আপনাদের তারা 5 বছর আপনাদের পায়ে তারা হাত দিবে। ভাইরা আমার, বিচার আপনাদের প্রতি রইল। বাংলাদেশের যারা এখনই বলছে ভোট দিয়ে ঘরে ফিরে যাওয়া যাবে না, যারা এখনই বলছে 5 বছর আপনাদেরকে পায়ে ধরতে হবে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত আপনার। কারণ এই দেশটা পরিচালিত হয় আপনার ভ্যাটের টাকায়, আপনার ট্যাক্সের টাকায়। আপনার জানেন আপনারা, একজন ভিখারি যে ভিক্ষা করে খায় সেও বাংলাদেশের ভ্যাট প্রদান করে। সে 1 গ্লাস পানি, সে 1 কেজি ডাল, 1 কেজি চাউল কেনার সময় সে ভ্যাট প্রদান করে। তার ভ্যাটের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায় বাংলাদেশ পরিচালিত হয়। এই ভ্যাটের ট্যাক্সের টাকা এবং এই টাকা যারা বিগত 53 বছর ক্ষমতায় এসেছে তারা লুট করছে, শোষণ করছে, বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করছে। তাদের দেশের বাইরে তাদের আশ্রয় ঘর করেছে। হাজার হাজার কোটি টাকা তারা এই দেশে পাচার করেছে, আমার আপনার ভ্যাটের টাকা। অতএব সামনে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আপনি 500-1000 টাকার বিনিময়ে আপনার ভোট বিক্রি করে আপনি কি তাদের 5 বছর পায়ে ধরবেন, নাকি আপনি রাজার মতো বাস করবেন? সিদ্ধান্ত আপনার। আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছেন তাদের পরিষ্কার বলে দিতে চাই, এই দেশে পিয়ার ছাড়া ইনশাআল্লাহ, পিয়ার পদ্ধতি ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে না। এই সাহেব চরমুনার ঘোষণা, এই দেশে নির্বাচন হতে হলে ফেয়ার নির্বাচন হতে হলে, কারো টাকা প্রভাবমুক্ত নির্বাচন হতে হলে একমাত্র পিয়ার ছাড়া আর কোন পদ্ধতি নাই। অতএব এই দেশের লাখো শহীদ 36শে জুলাই জীবন দিয়েছে, লাখো মানুষ রক্ত দিয়েছে, 1500 লোক শহীদ হয়েছে, 15,000 লোক পঙ্গু হয়েছে। কাউকে ক্ষমতা বসার জন্য নয়, কাউকে বাংলাদেশ লুট করে নেওয়ার জন্য নয়। তাই আমি ফেনীবাসীর কাছে এই অনুরোধ রেখে গেলাম, আপনারা কি লুটেদারকে আগামীতে ক্ষমতায় বসাবেন? 5 বছর পায়ে ধরতে হবে এমন লোককে ক্ষমতা বসাবেন? ভোট সেন্টার থেকে ঘরে যাওয়া যাবে না এমন লোককে ক্ষমতা বসাবেন, নাকি সৎ, যোগ্য, দেশপ্রেমিক লোককে ক্ষমতায় বসাবেন? এই সিদ্ধান্ত আপনার, ভোট আপনার, সিদ্ধান্ত আপনার। আপনার উপর ছেড়ে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যুবকদের প্রিয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, বর্ষিয়ান আলোচক প্রকৌশলী আতিকুর রহমান এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির, বাংলার শান্তিকামী মুক্তিকামী গণমানুষের প্রিয় আস্থাভাজন নেতা, আমাদের প্রাণপ্রিয় আমির পীর সাহেব চরমোনাই। উপস্থিত রয়েছেন জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং ফেনী জেলার
সচেতন নাগরিক দেশপ্রেমিক ভাই ও বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই বিপ্লব অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্ম 1987 সালে। 87 সাল থেকে আজকে 2025, প্রায় 38 বছর অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমানুষের কাছে আজকে আস্থাভাজন এবং গ্রহণযোগ্য একটি সংগঠনে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, মানবতার কল্যাণে যখনই প্রয়োজন হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করেছে। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর জাতীয় নির্বাচনে, আগামীর দেশ গঠনে একটি ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীর বাংলাদেশের জন্য নতুন বন্দোবস্তের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমাদের বাংলাদেশের রাজনীতিতে যারা পিআর পদ্ধতিতে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে তিরস্কার করছেন, এটাকে আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করছেন এবং বলবার চেষ্টা করছেন পিআর পদ্ধতি বাংলাদেশে প্রথম। বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের মানুষ বোঝে না। আবার কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন পিআর খায় না মাথায় দেয়, আমরা বুঝি না। আমরা 24-এর গণ অভ্যুত্থানের মুক্তিযোদ্ধারা আমরা সুস্পষ্ট ভাষায় 25-এর এই ফেনীর ময়দানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, 36 জুলাই আমরা চিনতাম না, এই গণ অভ্যুত্থানের মুক্তিযোদ্ধারা 36 জুলাই চিনিয়েছে। আমরা চিনি নাই অনেক কিছুই, আমরা দেখেছি বাংলার মাটিতে। অতএব চিনি নাই, জানি নাই, খায় না মাথায় দেয়, এসব অশ্রাব্য অভব্য কথা বলে জাতিকে এখান থেকে বিরত রাখার কোনো সুযোগ নেই। ভাই ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যারা গিয়েছেন তারা জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণের ভোট বিক্রি নিয়ে ক্ষমতায় গিয়েছেন, কিন্তু জনগণকে নিঃস্ব করে ফেলেছেন। গত 16 বছরে বাংলাদেশের সকল সেক্টরকে একদম কলাপস করে ফেলেছেন। অর্থনীতি, ব্যবসা এবং সকল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে সবগুলিকে ধ্বংস করে দিয়েছেন। আমরা ধ্বংসের দ্বার প্রান্ত থেকে 24-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা ভেবেছিলাম লাশের রাজনীতি বোধহয় শেষ হয়েছে, ঘুমের রাজনীতি বোধহয় শেষ হয়েছে, চাঁদাবাজের রাজনীতি বোধহয় শেষ হয়েছে, কিন্তু আমরা হতাশ হয়েছি। গত এক বছরে আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে বাংলাদেশের জনগণের কাছে যারা জোর করে চাঁদাবাজি করেছেন, যারা জোর করে গুম করবার চেষ্টা করেছেন, যারা হত্যার রাজনীতি করেছেন, মনে রাখবেন আগামীর জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ফেনীর প্রতিটি ব্যবসায়ী ভাই ও বন্ধুকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা সচেতন ব্যবসায়ী যারা চাঁদা নিতে আসে গোপনে ছবি তুলে রাখবেন অথবা সিসিটিভির ফুটেজ রাখবেন। বাংলার মাটিতে কোন এমপি যদি আসে, সেই এমপিকে বলবো আমরা, তোমার দলের নেতারা, তোমার দলের পাতি নেতারা, তোমার দলের চাঁদাবাজরা আমার দোকান থেকে যে পরিমাণ চাঁদা নিয়েছে ফেরত না দেওয়া পর্যন্ত তুমি নির্বাচনে দাঁড়াতে পারবা না। অতএব আগামীর উন্নত কল্যাণ রাষ্ট্র করবার জন্য বাংলার সচেতন যুব সমাজ, ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এখন দারুণভাবে সচেতন। অতএব ভুলভাল বুঝিয়ে অ্যানালগ পদ্ধতিতে কোন তালগোল পাকিয়ে নির্বাচনে জিতবার যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জনগণ সচেতন রয়েছে, সজাগ রয়েছে, যুবকরা জাগ্র রয়েছে। এখনো আমাদের মুক্তিযোদ্ধাদের লাশ শুকায় নাই, এখনো আমাদের আহত মুক্তিযোদ্ধাদের শরীরের ক্ষত শুকায় নাই। আমরা শহীদদের সাথে প্রতারণা করতে পারবো না, আহত ভাইদের সাথে প্রতারণা করতে পারবো না। বাংলাদেশের সেন্টিমেন্ট, চেতনা ধারণ করে যেই জনগণ, জনগণের বাংলাদেশকে জনগণের সরকারের হাতে তুলে দিয়েই আমরা ব্যারাকে ফিরবো ইনশাআল্লাহ। আগামীতে ইসলামের জয়যুক্ত হবার জন্য হাত পাখার বাতাস দিয়ে সারা বাংলাদেশকে শান্ত করবার জন্য আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করব। সীসা টানা প্রাচীরের ন্যায় আমরা কর্মসূচি গ্রহণ করব। সকলকে আগামী সকল প্রোগ্রামে, সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকবো উদাত্ত আহ্বান জানিয়ে
আমার বক্তব্য এখানেই শেষ করছি। সংগ্রামী সমাবেশ, আজকের এই সমাবেশে বন্ধুবনা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, খেলাফতে মজলিসের নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতৃবৃন্দ, এবি পার্টির নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। সময় সংক্ষিপ্ততার দরুন সাংবাদিক প্রতিনিধি সহ অনেক নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন ফেনীর কৃতি সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মান্যবর প্রশিক্ষণের সম্পাদক, সাবেক ছাত্র নেতা, রাজপথের লড়াকু সৈনিক মাওলানা নুরুল করিম আকরাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম শ্রদ্ধাভাজন আমির, মজলুম নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, জননন্দিত জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব আন্দোলন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ফেনীর বিভিন্ন পর্যায় থেকে আগত আমার বাবা, চাচা, ভাই, বন্ধু, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আজ নিপীড়িত, বঞ্চিত, মজলুম মানুষের কণ্ঠস্বর একত্রিত হয়েছে। আজ ইসলামকে যারা মনে প্রাণে ধারণ করে, লালন করে, ইসলামকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়, তারা সমবেত হয়েছে। আজকে বাংলাদেশের এই 53 বছরে যারা বারংবার স্বপ্নকে ধূলিসাৎ হতে দেখেছে, সংবিধানকে বুলুণ্ঠিত হতে দেখেছে, যারা ইসলামকে পর্যুদস্ত হতে দেখেছে, তারা সমবেত হয়েছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এই মুসলিম মানুষের কণ্ঠস্বরকে একত্রিত হতে দেখে, এই টুপি দাড়িওয়ালা মানুষদেরকে জমায়েতবদ্ধ হতে দেখে, এই মানুষগুলোর কণ্ঠস্বরকে মিলিত হতে দেখে এক শ্রেণীর মানুষ প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছে। তারা এখন চিন্তা ভাবনা করে ভেবে পাচ্ছে না কিভাবে কি করবে, কিভাবে তারা কোন রকম ডালে চালে খিচুড়ি বানিয়ে তারা মানুষকে গোল খাইয়ে আগামী নির্বাচনে জয়যুক্ত হবে। সংগ্রামে উপস্থিতি, আমাদের এই মিছিল তীব্র থেকে তীব্রতর হয়েছে। কেবল একদিন দুদিনে নয়, বরং আমরা তো বদর, উহুদ, খন্দক হয়ে আমরা যে মিছিলের শুরু করেছি, 47-এর বঞ্চিত নিপীড়িত মানুষদেরকে নিয়ে আমরা যেই স্বদেশ গড়ার স্বপ্ন দেখেছি, 71-এর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছি, এক এক করে সেই স্বপ্ন যখন আমরা ধূলিসাৎ হতে দেখেছি, দেয়ালে পিঠ ঠেকে যেতে দেখেছি, তখন থেকে আমরা এই মিছিলে সমবেত হয়েছি। আমরা স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার তথাকথিত পক্ষ শক্তি আওয়ামী লীগের হাতে আমরা শাসন ভার ন্যস্ত করেছিলাম। আমরা দেখেছি 5 বছর যেতে না যেতে তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তারপর সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। তাদের ব্যর্থতার সুবাদে সেখান থেকে যে দুটি দল সৃষ্টি হয়েছে, পলাক্রমে সেই দুটি দল বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। নেতৃত্ব দেওয়ার এই সময়ে আমরা দেখেছি বাংলাদেশ একের পর এক
দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ আশায় বুক বেঁধেছিল, মানুষ আশা সঞ্চার করেছিল তারা বুঝি কিছু একটা করবে, কিন্তু যখন তারা ব্যর্থতায় তাদের পাল্লা ভারী হয়েছে তখন আবার সেই পুরনো শক্তি মাথায় পট্টি বেঁধে হাতে তাসবিহ নিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার ছাপিয়েছে, বাইতুল্লাহর সামনে গিয়ে ছবি তুলে তারা মানুষের কাছে কাছে ছবি বিক্রি করেছে যে আমরা তওবা ইস্তেগফার করে আবার মাঠে এসেছি, আমাদেরকে আরেকবার সুযোগ দিন। মানুষ তাদেরকে আবার সুযোগ দিয়েছে। 5 বছর যেতে না যেতেই দুর্নীতি, দুঃশাসন, উলামায়ে কেরামকে জেলে পুরার মাধ্যমে তারা আবার নিজেদের অবস্থান জানান দিয়েছে। এরপর পুনরায় আবার সেই শক্তি যারা আগে ব্যর্থ হয়েছিল তারা আবার ক্ষমতা এসেছে, এরপর তারা ব্যর্থ হয়েছে, আগের ব্যর্থ শক্তি আবার ক্ষমতা এসেছে। এভাবে এক এক করে 1টি বছর নয়, 2টি বছর নয়, 10 কিংবা 20 বছর নয়, 50 বছরের এই দীর্ঘ দুঃশাসন, দুর্নীতি, চাঁদাবাজির যে আমরা গলদঘর্ম অবস্থা হতে দেখেছি দেশের মানুষকে, এই মানুষ এখন নতুন করে নয়, তারা এই 50 বছরের অভিজ্ঞতা নিয়ে আজকের এই মিছিল সমবেত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি যেখানে পাথর লুট হয়েছে, অনেক দলের উপর কথা এসেছে কিন্তু তারা অস্বীকার করেছে। দিন শেষে দেখেছি যে তাদের নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে, অস্বীকার করা হয়েছে, দিন শেষে নেতাকর্মী বহিষ্কার হয়েছে। যদি আপনারা নির্দোষ হবেন তবে নেতাকর্মী কেন বহিষ্কার হলো? সংগ্রামী উপস্থিতি, সুতরাং আমাদেরকে সচেতন ভাবে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইরশাদ, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করে। সুতরাং ফেনীবাসী সচেতন ভাবে সিদ্ধান্ত নিবে নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তনের জন্য, আগামীর বাংলাদেশের ভালোর জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার আজকের এই গণসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মান্যবর সিনিয়র যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মান্যবর মুখপাত্র, বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তি জননেতা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য বন্ধু প্রতিম রাজনৈতিক দলের ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে যাতে আগামী দিনে বাংলাদেশ সঠিকভাবে চলতে পারে এই জন্য কিছু মৌলিক দাবি নিয়ে দেশবাসীর সামনে উপস্থিত হয়েছি। আমাদের নেতা নতুন বাংলাদেশ বিনির্মাণের মহানায়ক পীর সাহেব চরমনাই, তিনি মানুষের সামনে মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন কিছু দাবি নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছে। এই জুলাই বিপ্লব 2024-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান কেন হলো? এটা কোনো স্বাভাবিক সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না। এই বিপ্লব হয়েছে, এই অভ্যুত্থান হয়েছে স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছর যারা দেশ শাসন করেছে তাদের ব্যর্থতার কারণে। তারা দেশকে ধ্বংস করে দিয়েছিল, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, তারা দেশের মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছিল। আমরা শুধু
আওয়ামী লীগের 15 বছরের কথা বলবো না, বরং তারও আগে স্বাধীনতা পরবর্তী ঘুরে ফিরে যারাই ক্ষমতায় এসেছে কেউই সঠিকভাবে দেশ পরিচালনা করে নাই। যে কারণে এই 24-এর বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে। 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান এখন রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 3টি মৌলিক কথা শুরু থেকে বলে আসছিলেন। একটি হলো জনপ্রত্যাশার আলোকে রাষ্ট্র সংস্কার হবে, আরেকটি হলো গণহত্যাকারীদের, লুটপাটকারীদের বিচার হবে, আরেকটি হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে যদি রাষ্ট্র সংস্কার হয়, যদি অন্যায়কারীদের, অপরাধীদের বিচার হয়, আর যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে মানুষ নতুন একটি দেশ পাবে, মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই প্রত্যাশা পূরণ পরবর্তী বাংলাদেশে একটি সহনশীল পরিবেশ পাবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? সংস্কার কি হয়েছে? মৌলিক সংস্কার কি সম্পন্ন হয়েছে? বিচার কি হয়েছে? সংস্কার সম্পন্ন হয় নাই। এবং রাজনৈতিক দলগুলো মিলে জাতীয় ঐক্যমত্য কমিশনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, লাগাতার 2 মাস আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে কিছু ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে একমত পৌঁছা গেছে, কিন্তু তা চূড়ান্ত হয় নাই। একটি সনদ হওয়ার কথা, সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, সেই সনদের আলোকে নির্বাচন হবে এবং নির্বাচন পরবর্তী যারা ক্ষমতায় আসবে তারা জুলাই সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? সনদ চূড়ান্ত হলো না এবং সনদের কোনো আইনি কোন রকম ভিত্তি পাবে, আইনি স্বীকৃতি পাবে এমন কোন নিশ্চয়তাও নেই। মাঝখানে দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের সময় ঘোষণা করে দিলেন। তবে সংস্কারও হলো না, বিচারও হলো না। এখন 2টা পূর্ব শর্ত হয় নাই, বাকিটা কি হবে? সংস্কার যেহেতু হয় নাই সঠিকভাবে, বিচারও যেহেতু সঠিকভাবে এগুচ্ছে না, অতএব আমরা মনে করছি বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না। যদি সংস্কার সঠিকভাবে হয়, বিচারের ধারা যদি সঠিকভাবে আগায়, তাহলে আমরা বিশ্বাস করতে পারি নির্বাচনও সঠিকভাবে হবে। এজন্য আমরা বলেছি, আমাদের নেতা পীর সাহেব চরমনায় বলেছেন, সনদ, জুলাই সনদ লাগবে এবং এই সনদ যাতে কার্যকর হয় এর আইনি ভিত্তি লাগবে, সনদের আলোকে নির্বাচন হবে। আর যেন তেন নির্বাচন নয়। আমরা অবশ্যই নির্বাচন চাই। অনেকে বলে আমরা নাকি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আপনারা কেন এমন বলছেন তাও আমরা বুঝি। আপনারা ওই আগের মতো, অতীতের মতো যেন তেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাইতে চান। আপনারা ভেবেছেন আমরা বুঝি না। আমরা ওই রকম নির্বাচন করতে দিব না। নির্বাচন অবশ্যই হবে। সেই নির্বাচন যাতে শতভাগ মানুষের ভোটের প্রতিফলন ঘটে, সুষ্ঠু নিরপেক্ষ হয়, মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারে, ভালো মানুষকে ভোট দেওয়ার সুযোগ যাতে তৈরি হয়। এখন স্লোগান হচ্ছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেওয়া যাবে না, ধানের শেষে দিতে হবে। কি এই অঞ্চল থেকেই তো স্লোগান হইতেছে, তাই না? তারপরে আবার ওনারা বলতেছে ধানের শীষ ছাড়া অন্য কোন প্রতীকে ভোট দিয়া, অন্য কোন দলে ভোট দিয়ে ভোট সেন্টার থেকে নিরাপদে ফিরে যেতে পারবে কিনা এটা আমরা দেখে দিব। তো এই অবস্থায় কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে? এই কুমিল্লায় আরেকজন এমপি প্রার্থী, তিনি এই শিক্ষা বোর্ডের
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ধমক দিয়া বলে যে আপনার কলিজা খুলা ফেলবো, এবং তোমারে যে কি করেছে নিয়োগ দিয়েছে তারও কলিজা খুলে ফেলবো। এরা তো নিয়োগ দিয়েছে সরকার, তো সরকারের কলিজা খুলা ফেলতে চায় যে এমপি ক্যান্ডিডেটরা, তাদেরকে দিয়ে তাদেরকে মাঠে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এই পদ্ধতিতে, এটাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় না। এই জন্যই আরেকটা বিষয় হলো, আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি। অতএব বাংলাদেশের প্রত্যেকটা ভোটারের এমপি পার্লামেন্টে থাকতে হবে। কারো ভোট বিজয়ী হবে, কারো ভোট পরাজিত হবে, এটা একটা বৈষম্য। বর্তমান নির্বাচন পদ্ধতিতে কোটি কোটি মানুষের ভোট অবমূল্যায়িত হয়, কোটি কোটি মানুষের ভোটের কোনো প্রতিনিধি থাকে না। হ্যাঁ, আপনারা পিয়ার পদ্ধতি ছাড়া বিকল্প একটা পদ্ধতি দেখান, যে সকল ভোটারের সমান মর্যাদা, এমন একটা পদ্ধতি বের করেন। কই, একজন ভোট দিলে তার এমপি হয়, মন্ত্রী হয়, আর একজন ভোট দিলে সে কিছুই পায় না। তাহলে এটা কেমন বৈষম্য? এই বৈষম্যকে আমরা মানব? অতএব আমরা চাই প্রত্যেক ভোটার দেশের মালিক, তাদের মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে। আমরা দেখেছি পিয়ার ছাড়া এর বিকল্প কোনো পদ্ধতি নাই। এজন্য আমরা আমাদের মালিকানা এখানে প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা মানুষের এই রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার জন্য আমরা পিয়ার নিয়ে মাঠে নেমেছি। কারো ভোটে এমপি হবে আর কোটি কোটি মানুষের ভোটে কিছুই হবে না, তারা কিছুই পাবে না, এমন ভোট আমরা চাই না। এই জন্য আমরা পিয়ার নিয়ে মাঠে নেমেছি। আর আরেকটা বিষয় হলো, এই যে বর্তমান পদ্ধতিতে দৈত্য দানব বিভিন্ন এলাকায় মারামারি কাটাকাটি করছে, মানুষের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছে এবং জিহ্বা কেটে ফেলার হুমকি দিচ্ছে, এগুলো হলো বর্তমান নির্বাচন পদ্ধতির ফসল। এই নির্বাচন পদ্ধতি হলে এসব দৈত্য দানবদের দমন করা যাবে না। এজন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ক্রেডিবল নির্বাচনের জন্য পিয়ার ছাড়া বিকল্প নাই। অতএব আমরা অবশ্যই নির্বাচন চাই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, সকল মানুষের অধিকার ফিরে পেতে চাই, সকল মানুষের প্রতিনিধিত্ব চাই। রাষ্ট্র হবে সবার, পার্লামেন্ট হবে সবার, শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোকের নয়, শুধুমাত্র একটি দলের নয়। দুই একটি দল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মনোপলি রাজনীতি করে যাচ্ছে। এই পিয়ার প্রতিষ্ঠা হলে মনোপলি রাজনীতি ধ্বংস হবে। আর এই জন্যই পিয়ার হলে যেহেতু সবাই ভোট দিতে পারবে, পরিবেশ ভালো হবে এবং পার্লামেন্টে শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হবে। এই জন্য কেউ কেউ বলছে যে এটা ভোটের বিরুদ্ধে ষড়যন্ত্র, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। কারণ তারা চাচ্ছে যেন তেন ভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে, সেটাই বা হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকুন, সবাই সবার অধিকার নিয়ে সচেতন থাকুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। আরেকটা ঘোষণা দিয়ে যাই, এদের মাথা খারাপ হওয়ার আরেকটা কারণ আছে। এরা দেখছে যে আগামীতে ইসলামপন্থীরা এক হওয়ার একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামছে। এখনো আমরা মাত্র এক জায়গায় বসার চেষ্টা করছি, ঠিক ঠিক না? এতেই কিন্তু এদের মাথা গরম হয়ে গেছে। এরা এখন বিভিন্ন দরবারে বিভিন্ন আলেমুল আমাদের কাছে এরা দোয়া নেওয়ার জন্য যাইতেছে। আবার তাদের এদের প্রধান নেতা আবার বলে মৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কিত। তো তুমি মৌলবাদীদের উত্থান নিয়ে শঙ্কিত, কারাই মৌলবাদী? তাহলে ভাই মৌলবাদীদের পিছনে পিছনে ঘুরো কেন? ও ভোটের সময় মৌলবাদী লাগে, আর ক্ষমতায় যাওয়ার সময় মৌলবাদী সমস্যা। এবার তোমরা যাদেরকে মৌলবাদী বলে তুচ্ছ তাচ্ছিল্য করছ, তারাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী উপস্থিতি, গণসমাবেশের পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, বাংলার অবিসংবাদিত নেতা, বঙ্গ অভিভাবক, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী, বাংলার বীর পুরুষ আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমরায়। নারায়ে তাকবীর! বিশ্বের বুঝের আগমন, আজকের সমাবেশ সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফেনীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর! السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল, মঞ্চে অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। বর্তমানে এক শ্রেণী আমার ভাইরা ইসলামী আন্দোলনের ব্যাপারে বিভিন্ন ধরনের বিরক্তিকর, কটূক্তিমূলক, এমনকি অযৌক্তিকভাবে আমাদেরকে গালাগালি করছে, আমাদেরকে ঘৃণা করছে। আমি সেই ভাইদেরকে বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র কয়েকটা এমপির জন্য, কিছু সম্পদ সম্মানের জন্য আমরা রাজনীতি করি না। তার বাস্তবতা হলো 87 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু এই মার্কায় সংসদে যায় নাই। সুযোগ বহুত থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুনিদের, চাঁদাবাজদের, মিথ্যাবাজদের, জুলুমবাজদের, আমাদের দেশে টাকা পাচারকারী যে অশুভ চক্র রয়েছে, তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আল্লাহর রহমতে ব্যবহৃত হয় নাই। যারা আমাদেরকে গালি দিচ্ছেন, আমি সেই ভাইদেরকে বলবো যে আমরা যে কথাগুলো বলছি, আপনারা আলোচনা পর্যালোচনা করে দেখবেন এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য, লক্ষ্য হলো আমাদের এই সুন্দর দেশটা স্বর্ণের একটা দেশে পরিণত হোক। আমাদের এই দেশের মানুষগুলো স্বাধীনভাবে
তারা মাথা উঁচু করে দাঁড়াবার মতো সেই পরিবেশ তৈরি হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশের কথাগুলো বলছে, মূল উদ্দেশ্য লক্ষ্য হলো যে দেশের ভিতরে 92% জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ যেন হয়। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে আমাদেরকে নিয়ে যারা সমালোচনা করছেন, আমি সেই ভাইদেরকে বলবো, আপনার নিজের চেহারা আয়নার দিকে তাকিয়ে দেখেন, আপনাদের পিছনে ইতিহাস তাকিয়ে দেখেন। আপনাদের দেশ পরিচালনায় এই সুন্দর দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে আপনারা ফার্স্ট বানিয়েছেন। আপনাদের চেহারা আয়নার দিকে তাকিয়ে আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন, আপনাদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। আপনাদের পরিচালনায় এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি 24 লক্ষ কোটি টাকার উপরে এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। আপনাদের পরিচালনায় এই দেশের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার বানিয়ে আপনারা আয়না ঘরের মতো সেই মানুষ আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ধরনের তাণ্ডব পরিচালনা করেছেন। আপনাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা 71 স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, কিন্তু আপনাদের পরিচালনায় এই দেশটা 54 বছরে 53 বছরে স্বাধীনতা পায় নাই। আমরা বিদেশের দালাল হিসাবেই আমাদের দেশে আমরা বসবাস করেছি। আমাদের দেশের স্বার্থের চেয়ে অন্য দেশের স্বার্থকে আপনারা অগ্রাধিকার দিয়েছেন। 5ই আগস্ট 2024 আল্লাহর খাস মেহেরবানি এবং ছাত্র জনতার যখনই অন্যায় প্রতিবাদে যখন তারা রাজপথে নিজের জান নিজের জীবন বিলীন করে যখন আওয়াজ তুলেছিল অন্যায় প্রতিবাদের পক্ষে, আল্লাহর খাস মেহেরবানিতে এই 5ই আগস্ট ফ্যাসিস্ট খুনি টাকা পাচারকারীরা আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, যারা দেশের জন্য রাজনীতি করেন, মানুষের বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন, যারা ইসলামের জন্য রাজনীতি করেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন 53 বছরে 5ই আগস্ট 24 পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, দেশ গড়া, মানবতার কল্যাণের নিশ্চয়তা বাস্তবায়ন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার যে সুযোগ এসেছে 53 বছরে আর আসে নাই। এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা করবে, আমাদেরকে নিয়ে তারা আফসোস করবে যে সুযোগের পরেও তারা কেন সুযোগকে কাজে লাগাতে পারে নাই। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই, তারা কিন্তু গণ অভ্যুত্থানের ফসল। অন্তর্বর্তীকালীন সরকারে যে ঘোষণা ছিল যে সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন, কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয়, আজকে দুঃখ বুক ভরা নিয়ে বলতে হয় যে আজকে আপনি যে নির্বাচনের ঘোষণা করেছেন, এখন পর্যন্ত সেই লেভেল
প্লেইং ফিল্ড এখনো কিন্তু তৈরি হয় নাই, এখনো সংস্কার হয় নাই, এখনো বিচার দৃশ্যমান হয় নাই। এই অবস্থায় আপনি জনতা নির্বাচন করবেন, আর হাজার হাজার বারকল খালি হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, শত শত মানুষ চক্ষু হারিয়েছে, তাদেরকে আপনি কি জবাব দিবেন? জবাব ঠিক করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সেই লক্ষ্যে, সেই আশায় বুক ভরে বুক বেঁধে আজকে রাস্তায় নেমেছি। জুলাই অভ্যুত্থানে কোন রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায়ের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে যারা মায়া ছেড়ে আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশকে গঠন করার জন্য। আর সেই বাংলাদেশ আমাদের সামনে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার যেন তেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে, আমাদেরকে মাস্তানের ভয় দেখিয়ে, আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে। তোমরা ভুল করেছ। এখনো রাস্তার মধ্যে সেই জুলাইয়ের যোদ্ধারা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলেই যেন তেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না। আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না। আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক, আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে, এই পরিবেশ আমরা চাই না। এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। 53 বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি, আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন, আমি সেই কথা পুনরাবৃত্তি না করে আমরা পরিষ্কার বলছি, সুজনের জরিপ 71% মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয়। আর পেয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই। এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে। তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুন্ডা তৈরি হয়, চাঁদাবাজ তৈরি হয় এবং সেন্টার দখল হয়, এগুলো আল্লাহর আমাদের পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে সব বন্ধ হয়। এই জন্যই পিআর পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার, এরপরই জাতীয় নির্বাচনের চিন্তা করবেন। এটা আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারের নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে। আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয়, আজকে দেশ প্রেমিকরা, ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর এই ঐক্যবদ্ধের এই নারায়ে তাকবীর স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফেনী টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে আমরা বলছি, যেটা যদি না হয়, কারণ কিছুদিন আগে যে বন্যা কবলিত পানিতে হয়েছে, মানুষের দুর্ভোগ আপনারা দেখেছেন। এই সুযোগে আপনারা এই বাঁধ নির্মাণের ব্যবস্থা করবেন, এটা বিশেষ করে ফেনীবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কই প্রার্থী কই? আলহামদুলিল্লাহ। শোনেন, 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে, এটা কাজে লাগাতে হবে না? তা কাজে লাগাবেন কিভাবে? প্রার্থীরা দিলে কাজে লাগে। এই জন্য আমরা প্রস্তুতি হিসাবে আমাদের ফেনী 3 নাম কি, মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন শিবনকে হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে ইসলামের পক্ষে, মানবতা কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আল্লাহ কবুল। ফেনী 2 আমাদের সভাপতি, জেলা সেক্রেটারি আমাদের একরামকে
আমরা ফেনী 2 সংসদ সদস্য প্রার্থী হিসেবে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করছি। আপনাদের সাথে আমানত রেখে গেলাম, আল্লাহ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আর দেশের কল্যাণের পক্ষে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা মেহেরবানি করে রাস্তায় কোনো যানজট সৃষ্টি করব না। আজকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সাংবাদিকবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রশাসন সহযোগিতা করেছেন, ফেনী শহরের ব্যবসায়ীবৃন্দ সহযোগিতা করেছেন। আমরা প্রত্যেকে সমাবেশ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সমাবেশ, আজকে মাগরিব ফেনীর ঐতিহাসিক মহিপাল কেন্দ্রীয় মসজিদ চত্বরে সংলগ্ন মাঠে আজকের